দিয়ে দেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে বরাবরের ন্যায় আমরা মেডিকেল 21-22 সেশনের 21-22 সালে যে প্রিভিয়াস কোশ্চেন গুলো আসছে সেইগুলোর সলভ দেবো আজকে। আমরা এর আগেও বিগত 2টা ক্লাসে প্রিভিয়াস কোশ্চেন সলভ দিয়েছি, আজকে আবার সলভ দিচ্ছি। তো আমরা বারবার বলবো যে প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করি তোমরা একটু দেখো। আমরা অনেক অ্যানালাইসিস করে প্রশ্নগুলো সলভ করি, প্রত্যেকটা অপশন ধরে 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 আমরা সলভ করাই। এই সলভ করাটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। টপিকটা দেখি। প্রথম কোশ্চেন, অ্যান্টিনিম অফ ডিসিভ। ডিসিভ এটা হলো আমার হেড ওয়ার্ড, মানে মূল শব্দ। এটা কি আমার মূল শব্দ? তার মানে আমার প্রথম জানতে হবে এই ডিসিভের বাংলা কি। তাহলে ডিসিভের বাংলা কি? ডিসিভের বাংলা হলো প্রতারণা করা। ডিসিভের বাংলা কি? প্রতারণা করা, ছল বা চাতুরি। তাহলে আমার কি চাইছে? অ্যান্টিনিয়ম চাইছে। তাহলে আমি হেড ওয়ার্ড জানলাম, ডিসিভ মানে কি? প্রতারণা করা। এবার তার বিপরীত শব্দ আমার জানতে হবে। এই ট্রিক, ট্রিক মানে কি? সেম প্রতারণা। ট্রিক মানে প্রতারণা, চিট মানে প্রতারণা, মিসলিড মানে ভুল দিকে ধাবিত করা, ভুল দিকে ধাবিত করা, অথবা এটাও সেম প্রতারণা করা, অর্থাৎ যা করা দরকার ছিল সেটা করে নাই। আর অ্যাডভাইস মানে কি? উপদেশ দেওয়া। অ্যাডভাইস মানে কি? উপদেশ দেওয়া। তাহলে আমরা যদি দেখি ডিসিভ প্রতারণা করা, অ্যাডভাইস উপদেশ দেওয়া, তার মানে ডিসিভের সঠিক অ্যান্টিনিম কি হবে? অ্যাডভাইস। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন ডি। তাহলে ডিসিভ, অ্যাডভাইস। 2 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড বেনিফিশিয়াল? এই বেনিফিশিয়াল একটা শব্দ আছে, এই বেনিফিশিয়াল শব্দটার কোন ফর্ম জানতে চাইছে? নাউন জানতে চাইছে। তাহলে আমার এই 4টা অপশন থেকে নাউন খুঁজে বের করতে হবে। আমরা প্রথমে আসি বেনিফিশিয়াল। এই শব্দটা হলো আমার অ্যাডজেক্টিভ। বেনিফিশিয়াল শব্দটা কি আমার? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখান থেকে নাউনটা বের করি। এই বেনিফিশিয়ালনেস, এই বলে কোনো শব্দ না, এটা বাদ দিয়ে দিলাম। ওকে, তাহলে বাকি আছে 3টা। আমরা যদি একটু দেখি, এই বেনিফিশিয়ারি, বেনিফিশিয়ারি নাউন হিসাবে ব্যবহৃত হতে পারে, বেনিফিশিয়েন্ট অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়, বেনিফিট নাউন প্লাস ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, বেনিফিট নাউন প্লাস ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। এই পেজটা লাগছে বি এবং ডি এর মধ্যে। পেজটা কোথায় লাগছে? বি এবং ডি এর মধ্যে। আমরা বি নেব নাকি ডি নেব? ওই ক্ষেত্রে আমরা নর্মালি জানি যে বেনিফিট, বেনিফিট নাউন হিসাবে ব্যবহৃত হয় এবং ভার্ব হিসাবে, উভয় হিসাবে ব্যবহৃত হয়। যেহেতু বেনিফিটটা আগে আছে, আমরা বেনিফিটটাকেই সঠিক আনসার হিসাবে নেব। তাহলে কারেক্ট আনসার কি? অপশন বি, বেনিফিট। তারপরের কোশ্চেন 3 নাম্বার। এই কোশ্চেনটা দেখো তো সলভ করতে পারো কিনা। 3 নাম্বার কোশ্চেনটা দেখো তো সলভ করতে পারো কিনা। 3 নাম্বার কোশ্চেন কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ রিড বিটুইন দ্য লাইন? এটা আসছে কোথা থেকে? আমার ফ্রেজ থেকে আসছে। কোথা থেকে আসছে? ফ্রেজ থেকে আসছে। তার মানে এটা ভোকাবুলারি কোশ্চেন। কি কোশ্চেন? ভোকাবুলারি। আমার কি চাইছে? রিড বিটুইন দ্য লাইনস। রিড বিটুইন দ্য লাইনস মানে কি? অন্তর্নিহিত অর্থটি পড়ো বা বুঝো বা বলো, তাই না? মানে গোপন যে তথ্যটি আছে সেটা পড়ে বের করা। তাহলে আমরা অপশনগুলো যদি পড়ি, আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইমপ্লাইড, নট হোয়াট ইজ এক্সপ্লিসিটলি স্টেটেড। তাহলে আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইমপ্লাইড মানে অন্তর্নিহিত তথ্যটা বুঝো, নট হোয়াট ইজ এক্সপ্লিসিটলি স্টেটেড যেটা বাহ্যিকভাবে বোঝা যায়, এটাও হতে পারে। বি নাম্বার, রিড হোয়াট ইজ ক্যাটাগরিক্যালি স্টেট। ক্যাটাগরিক্যালি স্টেট মানে কি? মানে ধারাবাহিকভাবে ক্যাটাগরি অনুযায়ী বর্ণনা করেছে। রিড হোয়াট ইজ ইমপ্লাইড, পড়ো যেটা কি ইমপ্লাইড, অন্তর্নিহিত। আন্ডারস্ট্যান্ড দ্য ইনার মিনিং, তাহলে রিড বিটুইন দ্য লাইন্স মানে হলো আন্ডারস্ট্যান্ড দ্য ইনার মিনিং। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি, মানে আন্ডারস্ট্যান্ড দ্য ইনার মিনিং মানে গোপন অন্তর্নিহিত তাৎপর্যটা খুঁজে বের করো। রিড বিটুইন দ্য লাইন্স, অন্তর্নিহিত তাৎপর্যটা খুঁজে বের করো। কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। এও কিন্তু আমরা বাদ দিতে পারি না, কিন্তু বেস্ট অপশন হলো অপশন ডি। কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। 4 নম্বর কোশ্চেন, আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স। কোন টপিক থেকে আসছে? টেন্স থেকে আসছে। কোন টপিক? টেন্স থেকে আসছে। তাহলে টেন্স থেকে যদি আসে, কোশ্চেনটা দেখো, শি উইল বি স্টার্টিং হার নিউ জার্নি ফ্রম টুমরো। আমার আর জানা দরকার নাই, আমার দরকার অক্সিলারি এবং মেইন ভার্ব। এখানে কি আছে? শি উইল বি স্টার্টিং। তাহলে এটা কোন টেন্সে পড়ছে? অপশন এতে আছে ফিউচার কন্টিনিউয়াস, বি তে আছে ফিউচার পারফেক্ট, সি তে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ডি তে আছে সিম্পল প্রেজেন্ট। তাহলে এটা কোন টেন্সে আছে আমরা কিভাবে খুঁজে বের করব? কোন টেন্সে আছে এটা আমরা কিভাবে খুঁজে বের করব? একেবারে সহজ, আমরা জাস্ট স্ট্রাকচার দেখব। এই উইল বি ভার্ব প্লাস আইএনজি, এখানে উইল বি স্টার্ট হলো ভার্ব, স্টার্ট হলো ভার্ব, তার সাথে আমার কি যোগ করছে? আইএনজি। তাহলে আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে তাকে কোন টেন্স বলে? কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে কন্টিনিউয়াস নাই ক্রস, এখানে কন্টিনিউয়াস নাই ক্রস, তাহলে দুটো কেটে ফেললাম। বাকি হলো এ এবং ডি। এ নিব নাকি ডি নিব? আমরা যদি দেখি এতে কি আছে আমাদের?
আমরা যদি দেখি এতে কি আছে, এতে আছে ফিউচার কন্টিনিউয়াস, দ্বিতীয় সিতে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের আনসার হবে ফিউচার কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা যদি স্ট্রাকচারে দেখি উইল বি, উইল আছে, আর আমরা জানি উইল থাকা মানেই কোন টেন্স, উইল থাকা মানেই ফিউচার, উইল থাকা মানেই কি ফিউচার টেন্স। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, উইল অথবা শ্যাল, তারপরে বি, তারপরে ভার্বের সাথে আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল, তারপরে বি, ভার্ব প্লাস আইএনজি, শ্যাল অথবা উইল, তারপরে বি, তারপরে ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে দেখো কি আছে, উইল, তারপরে বি, তারপরে ভার্ব প্লাস আইএনজি। কোন স্ট্রাকচারকে ফলো করেছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে কারেক্ট অ্যান্সার কি, অপশন এ। কারেক্ট অ্যান্সার কি বলো তো, অপশন এ। আশা করি বুঝতে পারছো। পরের কোশ্চেনটা যাই। সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ এ নাউন এজ এ প্রি মডিফায়ার। নাউন এজ এ প্রি মডিফায়ার আমাদের ইন্টারের টপিক। মডিফায়ার আমরা সবাই, তোমরা যারা এবার এসেছি এবার দিছো বা আগের বার দিছো, সবাই মডিফায়ার পড়ে আসছো, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, তাই না? প্রি মডিফায়ার মানে কি, প্রি মডিফায়ার মানে হলো আমি বলে দেই, নাউন, দুইটা নাউন পাশাপাশি থাকবে, দুইটা নাউন পাশাপাশি থাকবে, একটা নাউন আরেকটাকে মডিফাই করবে। ওকে, এক্ষেত্রে প্রথম নাউনটা হয়ে যাবে আমার কি, অ্যাডজেক্টিভ। শর্ত হলো এই নাউনটা জাতিগত ভাবে নাউন, জাতিগত মানে উৎপত্তিগত ভাবেই কি নাউন, উৎপত্তিগত ভাবেই কি নাউন হবে, উৎপত্তিগত ভাবেই কি নাউন হবে। তাহলে দুইটা নাউন পাশাপাশি থাকবে, দুইটা নাউন পাশাপাশি থাকবে, এবং দুইটা নাউনই বেসিক্যালি কি হবে, নাউন হবে। কিন্তু প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করবে, প্রথম নাউনটা কি হবে, অ্যাডজেক্টিভের কাজ করবে। বুঝা গেছে? প্রথম নাউনটা কি হবে, অ্যাডজেক্টিভের কাজ করবে, প্রথম নাউনটা কি হবে, অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে আমরা দেখি প্রথমে, উই এনজয়েড, উই হলো সাবজেক্ট, এনজয়েড ভার্ব, ফেবুলাস আউটিং হলো আমার এখানে নাউন। ওকে, এর আগে আছে ফেবুলাস হলো অ্যাডজেক্টিভ। তাহলে দুইটা নাউন আমি পাই নাই। ক্রস, উই হ্যাড এ প্লেজেন্ট জার্নি, জার্নি হলো আমার এখানে নাউন, প্লেজেন্ট হলো এখানে অ্যাডজেক্টিভ। এখানেও আমি দুইটা নাউন পাশাপাশি পাই নাই। নো প্যাসেঞ্জার ফ্লাইট, এই যে ফ্লাইট, ফ্লাইট হলো একটা নাউন, প্যাসেঞ্জার এটাও জাতিগতভাবে নাউন। তাহলে আমি দুইটা নাউন পাশাপাশি পাইছি। প্রি মডিফায়ার, নাউনেস প্রি মডিফায়ার মানে কি, নাউন অ্যাডজেক্টিভ মানে দুইটা নাউন পাশাপাশি বসবে। নাউনেস মডিফায়ার মানে কি, দুইটা নাউন পাশাপাশি বসবে, এবং যে দুইটা নাউন থাকবে এটা জাতিগত মানে উৎপত্তিগত ভাবেই নাউন। এবং প্রথম নাউনটা কি হবে, অ্যাডজেক্টিভের কাজ করবে, প্রথম নাউনটা কি হবে, অ্যাডজেক্টিভের কাজ করবে। কথা কি বোঝা গেছে? প্রথম নাউনটা কি করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে আমরা যদি দেখি এখানে দুইটা নাউন পাইছি, এই যে প্যাসেঞ্জার, ফ্লাইট। আচ্ছা, তারপরে কোশ্চেন, উই বুকড এ স্পেশিয়াস রুম, রুম হলো নাউন, স্পেশিয়াস হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমার লাগবে হলো দুইটা নাউন পাশাপাশি বসছে। তাহলে দুইটা নাউন পাশাপাশি কোথায় বসছে, অপশন সি তে বসছে। তাহলে কারেক্ট অ্যান্সার কি, অপশন সি। আরেকটু যদি আমরা বলি, এখানে আমরা দেখি এই নাউনটা অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ করতে হবে, দুইটা নাউন পাশাপাশি বসবে এবং প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করবে। এই যে নো হলো ডিটারমিনার, ডিটারমিনারের পরে দুইটা শব্দ, এই যে ফ্লাইট একটা শব্দ এবং প্যাসেঞ্জার একটা শব্দ, দুইটা শব্দ থাকলে প্রথম শব্দটা নাউন, এর আগের শব্দটা কি অ্যাডজেক্টিভ। তাহলে দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথম শব্দটা মানে লাস্টের শব্দটা হবে নাউন, এর আগের শব্দটা হবে অ্যাডজেক্টিভ। এই নাউনটাকে বলা হয় প্রি মডিফাই অ্যাজ নাউন, নাউন এজ প্রি মডিফাই। তার মানে দুইটা নাউন পাশাপাশি থাকবে এবং তারা জাতিগতভাবে নাউন হবে, এবং দুইটা নাউন পাশাপাশি বসার কারণে এই নাউনটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তার মানে এই প্যাসেঞ্জারটা এখানে কোন পার্টস পিস, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, যাকে বলা হয় নাউন এজ প্রি মডিফাই। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও তো, এটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। যদি না বুঝে থাকো অবশ্যই জানাবা, আমরা ইনশাল্লাহ দরকার আবার সলভ দেব, ঠিক আছে? যদি এটা বুঝে না থাকো দরকার আমরা আবার সলভ দেব। ওকে, যারা ক্লাস করছো একটু কমেন্ট করবা, যারা ক্লাস করছো একটু কমেন্ট করবা ক্লাস বুঝতেছো কিনা। ওকে, তারপরের কোশ্চেন, চুজ দ্য সেন্টেন্স উইথ ইনকারেক্ট ইউজ অফ ফ্রেজ। আবার ফ্রেজ থেকে প্রশ্ন আসছে, কোথা থেকে প্রশ্ন আসছে, ফ্রেজ থেকে প্রশ্ন আসছে। কি চাইছে আমার, কি চাইছে, ইনকারেক্ট চাইছে। তাহলে তোমার কাজ, প্রথম কাজ কি, ইনকারেক্ট কোনটা সেটা খুঁজে বের করা। সরি, প্রথম কাজ কি, ফ্রেজ খুঁজে বের করা। এখান থেকে ফ্রেজ কি কি আছে আমরা দেখি, ফ্রেজ কি কি আছে আমরা একটু দেখি। প্রথমে কি ফ্রেজ কি কি আছে আমরা একটু দেখি। আই ডোন্ট ওয়ান্ট টু হিট এ লং ডিস্টেন্স, এটা হেয়ার হবে। আই ডোন্ট হেয়ার এ লং স্টোরি, হ্যাঁ লং স্টোরি হবে। আই জাস্ট ওয়ান্ট দ্য বটম লাইন, এই যে বটম লাইন হলো আমার একটা ফ্রেজ, আমি একটা ফ্রেজ পাইছি। 2 নম্বর, হোয়েন আই কেম হোম লেট মাই ওয়াইফ গিভ মি 3rd ডিগ্রি, এই যে 3rd ডিগ্রি হলো একটা ফ্রেজ। ওকে, ডোন্ট সেল ইউরসেলফ শর্ট, এটাও একটা ফ্রেজ।
now that the construction is almost finished you can pull out all the stops and take it easy. এই পুল আউট হলো এটা ফ্রেজ। আমার প্রথম কাজ, এই বড় প্রশ্ন যত বড় হবে তত সহজ হবে আনসার। আমার জানা যে কোন ফ্রেজটা ইনকারেক্ট, যেহেতু ফ্রেজ ইনকারেক্ট চাইছে প্রথম কাজ হলো ফ্রেজগুলো আইডেন্টিফাই করা এবং বাংলা মিনিং জানা, তাহলে তুমি কি পারবা, ভুল কোথায় সহজে ধরতে পারবা। আমরা যদি দেখি প্রথম কোশ্চেনে বটম লাইন মানে কি, আসল তথ্য জানা, মানে আসল বিষয়, হ্যাঁ আসল কথা বলো, আসল কথা বলো, হ্যাঁ। বটম লাইন মানে কি, মূল বিষয়, মূল বিষয়। বি নাম্বার দেখি, when I came home late my wife gives me the third degree। থার্ড ডিগ্রি মানে কি, থার্ড ডিগ্রি মানে প্রশ্ন বানে জর্জরিত করা। থার্ড ডিগ্রি মানে কি, প্রশ্ন বানে জর্জরিত করা, জর্জরিত করা মানে বিভিন্ন প্রশ্ন করা, হ্যাঁ। আমরা যখন বাইরে যারা মেরিট আছে বাইরে যদি লেট করে আসে বিভিন্ন প্রশ্ন করে না ওয়াইফ, ওটাকে বলা হয় থার্ড ডিগ্রি। তারপরে সি নাম্বার, ডোন্ট সেল ইউর সেলফ শর্ট ইউ আর এ গুড ডক্টর। ডোন্ট সেল ইউর সেলফ শর্ট, যার মানে হলো নিজেকে সস্তা মনে না করা, সস্তা মনে না করা, সস্তা মনে না করা, ওকে। তারপরে কোশ্চেন, নাও পুল আউট। পুল আউট মানে টেনে বের করা। পুল আউট মানে কি, টেনে বের করা, টেনে বের করা। প্রশ্নটা যত বড় আনসার তত সহজ। তাহলে আমরা এবার আরেকটু দেখি ফ্রেজগুলোর মিনিং। বটম লাইন মানে কি, আসল মূল বিষয় বের করা। থার্ড ডিগ্রি মানে হলো প্রশ্ন মানে জর্জরিত করা। ডোন্ট সেল ইউর সেলফ শর্ট মানে হলো নিজেকে সস্তা মনে করা, না সস্তা মনে না করা। পুল আউট মানে টেনে বের করা। এবার তুমি সবগুলো ফ্রেজের মিনিং জানছো, এবার কাজ হলো অর্থ করা, সেন্টেন্সটার ফ্রেজ অনুযায়ী সেন্টেন্সটা ঠিক আছে কিনা দেখো। অপশনে, আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার এ লং স্টোরি। আমি অনেক বড় গল্প শুনতে চাই না বা ডেসক্রিপশন শুনতে চাই না। আই জাস্ট ওয়ান্ট দ্য বটম লাইন, আমি শুধু আসল কথাটাই শুনতে চাই বা মূল বিষয় শুনতে চাই। তাহলে সেন্টেন্সের সাথে ফ্রেজের অর্থ মিল আছে, আছে, তাহলে ঠিক আছে। আমার চাইছি কি, ইনকারেক্ট। বিতে দেখো, when I come home late, আমি যখন দেরি করে বাসায় আসি, মাই ওয়াইফ গিভস মি থার্ড ডিগ্রি, আমার ওয়াইফ আমারে কি করে, প্রশ্ন মানে জর্জরিত করে। ফ্রেজের সাথে সেন্টেন্সের মিনিং ঠিক আছে, আছে, তার মানে এটাও ঠিক আছে। সিধে দেখো, ডোন্ট সেল ইউর সেলফ শর্ট, নিজেকে কি করো না, সস্তা দামে বিক্রি করো না। ইউ আর এ গুড ডক্টর, তুমি একজন ভালো ডাক্তার, তাহলে এটাও ঠিক আছে। নাও দ্যাট দ্য কনস্ট্রাকশন ইজ অলমোস্ট ফিনিশ, কনস্ট্রাকশনের কাজগুলো অলমোস্ট মানে প্রায় প্রায় ফিনিশ হয়ে গেছে। ইউ ক্যান পুল আউট অল দ্য স্টপস, মানে পুল আউট মানে কি, টেনে বের করা বা নিয়ে যাওয়া। তার মানে আমার কাজটা এখানে শেষ হয় নাই, অলমোস্ট ফিনিশড হয়েছে, টোটালি ফিনিশড হয় নাই, টোটালি ফিনিশড হয় নাই। যদি টোটালি ফিনিশড হতো তাহলে তুমি যত উপকরণ আছে সবগুলো নিয়ে যেতে পারতা। যেহেতু আমার কাজটা টোটালি শেষ হয় নাই সেহেতু আমরা এখানে এই পুল আউটটা ব্যবহার করতে পারবো না। তার মানে এই অপশন ডি হলো আমার ভুল হয়েছে। কেন ভুল হয়েছে, আমার যদি কাজ শেষ না হয় আমি কি সকল উপাদান নিয়ে যেতে পারবো না। কিন্তু এখানে বলছে নাও দ্যাট দ্য কনস্ট্রাকশন ইজ অলমোস্ট ফিনিশড, প্রায় ফিনিশড, টোটালি বলে নাই। জাস্ট এই একটা শব্দ, যদি টোটালি বলতো তাহলে ঠিক ছিল। এখানে অলমোস্ট বলছে প্রায় শেষ হয়েছে, টোটালি শেষ হয় নাই। এজন্য আমি আমার যন্ত্রপাতি নিলে কাজটা পুরোপুরি হবে না। এর জন্য কারেক্ট অ্যান্সার কি, অপশন ডি মানে ইনকারেক্ট। ওকে, 7 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স কন্টেন অ্যান অ্যাডভার্ব ক্লজ। কোন টপিক থেকে আসছে, ক্লজ থেকে আসছে। 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 তাহলে আমার জানা আছে অ্যাডভার্বিয়াল ক্লজ, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার যারা ক্লাস করছো আমাকে একটু বলো অ্যাডভার্বিয়াল ক্লজ চেনার উপায় কি। অ্যাডভার্বিয়াল ক্লজ হলো ভার্বকে প্রশ্ন করবে, ভার্বকে প্রশ্ন করবে কি দ্বারা, ভার্বকে প্রশ্ন করবে হাউ, হোয়ার, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, একটু লিখো। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ কি, অ্যাডভার্বিয়াল ক্লজ কি, ভার্বকে 4টা অ্যাডভার্বিয়াল ক্লজ দ্বারা প্রশ্ন করব, ক্লজ মার্কার দ্বারা। কি কি, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, একটু বলো। হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, এই 4টা দ্বারা ভার্বকে প্রশ্ন করে যদি উত্তর পাই সেটা হয়ে যাবে কি অ্যাডভার্বিয়াল ক্লজ, সেটা কি হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে দেখি অ্যাডভার্বিয়াল ক্লজ চাইছে, যখনই ক্লজ চাবে তখনই তুমি যেই কাজটা করবা এই ক্লজ মার্কারের পরেই দাগ মারবা, এই ক্লজ মার্কার আছে দাগ মারবা, ক্লজ মার্কার আছে দাগ মারবা, ক্লজ মার্কার আছে দাগ মারবা। ক্লজ ফ্রেজ চাইলে যদি এভাবে সেন্টেন্স আকারে দিয়ে দেয় কি করতে হবে, এভাবে দাগ দিতে হবে। ওকে, এবার আমার কাছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ চাইলে আমাদের কি করতে হবে, এই 4টা দ্বারা কি করতে হবে, 4টা দ্বারা প্রশ্ন করতে হবে, 4টা দ্বারা প্রশ্ন করতে হবে। 4টা কি কি, হাউ, হোয়ার, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই দ্বারা ভার্বকে প্রশ্ন করব। কারে প্রশ্ন করব, ভার্বকে প্রশ্ন করব। এই 4টা দ্বারা ভার্বকে প্রশ্ন করে যদি উত্তর পাই সেটা কি হবে, অ্যাডভার্ব হবে। সেটা কি হবে, অ্যাডভার্ব। সেটা কি হবে, অ্যাডভার্ব। তাহলে 4টা ক্লোজ মার্কের দ্বারা প্রশ্ন করব, সেগুলো কি কি, হাউ, হোয়ার,
হোয়েন হোয়াই। এবার আমরা প্রশ্নে যাই। আমরা যদি এই প্রশ্ন দেখি, ইউ ক্যান বি অ্যালোড হেয়ার, আমরা এখানে দেখলাম অ্যালোড, অ্যালোড হলো ভার্ব। তাহলে আমরা ভার্বকে প্রশ্ন করি, ভার্বকে প্রশ্ন করলে এই জায়গাটা যদি পাই সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে অ্যালোড, তুমি কি হবে, অ্যালোড মানে কি অনুমতি পাবা। অনুমতি পাবা কখন, আমরা যদি হোয়েন দ্বারা প্রশ্ন করি, হোয়েন, হোয়েন দ্বারা ভার্বকে প্রশ্ন করি, হোয়েন অ্যালোড, কখন তুমি অ্যালোড হবা, ইফ ইউ আর স্টুডেন্ট, যদি তুমি কি হও, ছাত্র হও। তার মানে ভার্বকে আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করলে এই দাগ অংশটা পাচ্ছি, পাচ্ছি। তার মানে এটারে আমরা বলি অ্যাডভার্বিয়াল ক্লজ। এটারে কি বলি, অ্যাডভার্বিয়াল ক্লজ। কারণ আমরা একটু আগে বলছি যে ভার্বকে যদি আমরা হাউ হয় আর হোয়েন হয় দ্বারা প্রশ্ন করে উত্তর পাই, সেটাকে আমরা কি বলবো, অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। তাহলে আমরা এখানে ভার্বকে হোয়েন দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি, দাগ দেওয়া অংশ, তার মানে এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ। বি নাম্বার, দ্য হাউস ইন হুইচ উই লিভ এট প্রেজেন্ট সুটস আস। এখানে জানতে চাইছে এই অ্যাডভার্বিয়াল ক্লজ জানতে চাইছে, কিন্তু এটা কোন ক্লজ আমরা দেখি। আমরা জানি এই নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভ এই নাউন প্লাস ডব্লিউএইচ, নাউন প্লাস যদি ডব্লিউএইচ থাকে নরমালি সেটা কি হয়ে যায়, যদি নাউনকে মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যায়। কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যায়। যেমন দ্য হাউস ইন হুইচ উই লিভ এট প্রেজেন্ট সুটস আস। দ্য হাউস ইন হুইচ উই লিভ, আমরা যেখানে বাস করি, কোথায়, হাউস। তাহলে উই লিভটা কারে মডিফাই করতেছে, হাউসকে মডিফাই করতেছে, নাউনকে মডিফাই করতেছে। তো নাউনকে মডিফাই করলে সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যায়। তাহলে আমার বি নাম্বার কি, অ্যাডজেক্টিভ ক্লজ। সি নাম্বার, হি ইজ এ ম্যান হু ইজ রিচ। তাহলে হি ইজ এ ম্যান, এই যে নাউন প্লাস ডব্লিউএইচ, নাউন প্লাস ডব্লিউএইচ, নাউন প্লাস ডব্লিউএইচ থাকলে তাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ ক্লজ। ডব্লিউএইচ বলতে ডব্লিউএইচ হো হোয়ার হোয়েন যে শব্দগুলো আছে। তাহলে ম্যান একটা নাউন, নাউন প্লাস ডব্লিউএইচ, তার আমরা কি বলি, অ্যাডজেক্টিভ ক্লজ। ডিতে দেখো, আই হ্যাভ নো মানি, এই যে মানি কোন পার্টস অফ স্পিচ, নাউন। তাহলে নাউন প্লাস ডব্লিউএইচ, তাহলে কি হবে, এটাও কোন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমরা জানতে চাইছি কোন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ কোথায় আছে, অপশন এ তে। অ্যাডভার্বিয়াল ক্লজ কেন, ভার্বকে হাউ হোয়ার হোয়েন হয় দ্বারা প্রশ্ন করলে যদি দাগ দেওয়া অংশটা উত্তর পাওয়া যায়, তাকে আমরা কি বলবো, অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। এখানে আমরা যদি দেখি অ্যালোড, অ্যালোড হলো ভার্ব, ভার্ব। ইউ ক্যান বি অ্যালোড, তুমি তখনই কেবলমাত্র কি অনুমতি পাবে, হেয়ার অনলি ইফ ইউ আর এ স্টুডেন্ট, যদি তুমি স্টুডেন্ট হও। তাহলে আমরা হোয়েন দ্বারা অ্যালোডকে প্রশ্ন করি, কখন, কখন আমরা অ্যালোড অনুমতি পাবো, যদি তুমি স্টুডেন্ট হও। তাহলে হোয়েন দ্বারা ভার্বকে প্রশ্ন করলে আমার এই জায়গার অংশটা, দাগ দেওয়া অংশটা আসতেছে, তাহলে তারে বলা হয় কি, অ্যাডভার্বিয়াল ক্লজ। আশা করি বুঝতে পারছো। তারপরের কোশ্চেনটা যদি আমরা দেখি, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। খুব ইম্পর্টেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না এমন কোনো এক্সাম পাওয়া যাবে না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফ্রম ভার্ব, ভয়েস নারেশন, হ্যাঁ, এই টপিকগুলো থাকেই। তাহলে এই কোশ্চেন অ্যান্সারটা কি হবে, কি চাইছে, কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চাইছে। কি চাইছে, কারেক্ট, মানে একেবারে সঠিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চাইছে। তাহলে আমরা যদি দেখি, আসো আমরা যাই, ট্রাফিক জ্যামস ইন দা পার্কিং এরিয়া ওয়াজ। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিলে তোমার প্রথম কাজ হলো সাবজেক্ট এবং ভার্ব আইডেন্টিফাই করা। কি করা, সাবজেক্ট এবং ভার্ব আইডেন্টিফাই করা। এই সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব কোনটা, এই সেন্টেন্স সাবজেক্ট এবং ভার্ব কোনটা, ট্রাফিক জ্যামস নাউন, ইন দা পার্কিং এরিয়া নাউন। তাহলে দুইটা নাউন আছে, ভার্ব আছে কি, ওয়াজ, ওয়াজ হলো ভার্ব। তাহলে আমরা দেখি আমার সাবজেক্ট লাগবে একটা। তাহলে আমরা জানি প্রিপোজিশন আর ফ্রেজ কখনো সাবজেক্ট হতে পারে না। তাহলে আমরা ইন দা পার্কিং কেটে দিলাম। তাহলে আমার রিয়েল সাবজেক্ট কি, ট্রাফিক জ্যামস। প্রিপোজিশনের আগেরটা হয় রিয়েল সাবজেক্ট, এখানে ইন হইছে প্রিপোজিশন, প্রিপোজিশনের আগেরটা হয় রিয়েল সাবজেক্ট। একটু বলো, প্রিপোজিশনের আগেরটা কি, রিয়েল সাবজেক্ট, প্রিপোজিশনের আগেরটা কি, রিয়েল সাবজেক্ট। তাহলে ট্রাফিক জ্যামস, ট্রাফিক জ্যামস হলো রিয়েল সাবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল সূত্র হলো সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। কি বলছি, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। তাহলে ট্রাফিক জ্যাম সিঙ্গুলার না প্লুরাল, ট্রাফিক জ্যাম সিঙ্গুলার না প্লুরাল, ট্রাফিক জ্যামস এস আছে না, নাউনের সাথে এস, তার মানে কি প্লুরাল। তাহলে ট্রাফিক জ্যাম সাবজেক্ট যদি আমার প্লুরাল হয়, ভার্ব কি হবে, প্লুরাল হবে, একই জিনিস হবে। তাহলে এখানে ভার্ব কি দেওয়া আছে, সিঙ্গুলার দেওয়া আছে, তার মানে ভুল। তাহলে আমার অপশন এ ভুল। অপশন বি দেখি, নট অনলি সুফিয়া বাট অলসো নাসিমা ওয়ান্ট। এখানে আমার ভার্ব কি, ভার্ব হলো ওয়ান্ট, ওয়ান্ট হলো কি সিঙ্গুলার। আচ্ছা, আমি ভার্ব পাইলাম সিঙ্গুলার। এবার আমার কাজ কি, সাবজেক্টের এগ্রিমেন্টের মেইন কাজ কি আমরা বললাম, সাবজেক্ট এবং ভার্ব আইডেন্টিফাই করা। আমি ভার্ব পাইলাম ওয়ান্ট সিঙ্গুলার, এবার সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। এখানে সাবজেক্ট কি সুফিয়া নাকি নাসিমা। আমরা জানি, আমরা কি জানি, এইদার অর নেইদার নর। আমি একটু লিখে দেই, এইদার অর, এইদার অর নেইদার নর, not only dot dot but also,
either or neither nor not only but also, একটু বলো either or neither nor not only but also, এগুলো যদি থাকে, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে পাও, তাহলে ভার্বের কাছে, ভার্বের সবচেয়ে কাছে, ভার্বের কাছাকাছি যেই নাউনটা থাকবে, ভার্বের কাছাকাছি নাউন দেখে আনসার করতে হবে, ভার্বের কাছাকাছি নাউন দেখে আনসার করতে হবে। কি বললাম? either or neither nor not only but also, এই শব্দগুলা কোন সেন্টেন্সে থাকলে ভার্বটা হবে তার ঠিক ঠিক কাছের নাউন অনুযায়ী। তাহলে আমরা এই কোশ্চেনটা যদি দেখি, বি নাম্বার কোশ্চেনটা, নট অনলি সুফিয়া বাট অলসো নাসিমা, তাহলে আমার আনসারটা হবে কি, এখানে আছে ভার্ব ওয়ান, এই ওয়ানটার সবচেয়ে কাছে যেই নাউনটা আছে, নাসিমা আছে কাছে নাকি সব সুফিয়া কাছে? ওয়ান ভার্বের কাছে কি নাসিমা আছে নাকি সুফিয়া আছে? কাছে কে? কাছে হলো নাসিমা। তাহলে নাসিমা আমার এখানে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট যদি নাসিমা হয়, নাসিমা সিঙ্গুলার না প্লুরাল? নাসিমা কয়জন? একজন, একজন মানে সিঙ্গুলার। যদি সিঙ্গুলার হয় তাহলে আমার ভার্ব কি হবে? সাবজেক্ট নাসিমা সিঙ্গুলার, তাহলে আমার ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এখানে ওয়ান্ট সিঙ্গুলার না প্লুরাল? ওয়ান্ট সিঙ্গুলার না প্লুরাল? ওয়ান্ট হলো প্লুরাল, কারণ সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস হয়, সিঙ্গুলার হলে কি হয়? ভার্বের সাথে এস হয়। তাহলে ওয়ান্টস হলো এখানে প্লুরাল, এর জন্য এটা ভুল, অপশন বি ক্রস। ওকে, সি নাম্বার, ওয়ান প্রবলেম ফর দ্য প্লেয়ার্স ওয়াজ আনএক্সপেক্টেড threats of injury, এখানে দেখো ওয়ান প্রবলেম, এখানে আছে ফর দ্য প্লেয়ার্স, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, তাহলে ভার্ব কয়টা? এই যে ওয়াজ আনএক্সপেক্টেড, একটা ভার্ব, তার মানে একটা সেন্টেন্সে একটা ভার্ব থাকলে একটা সাবজেক্ট থাকবে। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম কথা কি বলছি? প্রথমে আমার সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে, তারপরে ভার্ব আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে আমার সাবজেক্ট কি ওয়ান প্রবলেম নাকি ওয়ান প্লেয়ার্স? কোনটা সাবজেক্ট? আমরা এই যে প্রথমে পড়ছি যে প্রেপোজিশনের আগেরটা রিয়েল সাবজেক্ট, এই যে ফর একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের আগেরটা কি রিয়েল সাবজেক্ট, মানে প্রেপোজিশনের আগেরটা অনুযায়ী আমরা ভার্ব নেব। তাহলে দা প্লেয়ার্স কেটে দিলাম, প্রেপোজিশনের আগেরটা কি আওয়ার ওয়ান প্রবলেম, এখন ওয়ান প্রবলেম হলো আমার সাবজেক্ট, আমি জাস্ট ধরতে পারলাম। এবার আমি দেখবো যে সাবজেক্ট অনুযায়ী ভার্ব ঠিক আছে কিনা। ওয়ান প্রবলেম সিঙ্গুলার নাকি প্লুরাল? ওয়ান প্রবলেম হলো সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে, সাবজেক্ট যা ভার্ব তা, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। তাহলে ওয়াজ সিঙ্গুলার নাকি প্লুরাল? আমরা জানি ভার্বের সাথে এস থাকলে সিঙ্গুলার, তার মানে ওয়াজ হলো সিঙ্গুলার, তার মানে অপশন সি ঠিক আছে। ওয়ান প্রবলেম সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, মিলছে? মিলছে, তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। ডি নাম্বার কেন হবে না দেখি, সামবডি ওয়ান্ট টু স্পিক উইথ ইউ, আমরা জানি এখানে সাবজেক্ট কি? সামবডি, সামবডি হলো সাবজেক্ট, ভার্ব কি? ওয়ান্ট, ওয়ান্ট হলো ভার্ব, ওয়ান্ট হলো কি? ভার্ব। তাহলে আমরা জানি সাবজেক্ট যা হবে আমার ভার্ব তাই হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে। আমরা জানি বডি, সবাই একটু নোট করো, বডি ওয়ান থিং, বডি ওয়ান থিং, যেমন সামবডি, সামবডি এনিবডি নোবডি, সামবডি এনিবডি নোবডি, সামওয়ান, সামওয়ান, আমরা যদি বলি সামবডি, সামবডি, someone, someone, anything, anything, এই শব্দগুলো মানে কোন শব্দ শেষে বডি ওয়ান থিং এগুলো যদি ব্যবহৃত হয় তাহলে সাবজেক্টটা সিঙ্গুলার, সাবজেক্টটা কি? সিঙ্গুলার, তাহলে বডি ওয়ান থিং সব সময় কি? সিঙ্গুলার, সব সময় কি? সিঙ্গুলার। সবাই একটু লিখো, বডি ওয়ান থিং, বডি ওয়ান থিং সব সময় কি? সিঙ্গুলার, বডি ওয়ান থিং সব সময় কি? সিঙ্গুলার। তাহলে সামবডি সিঙ্গুলার না প্লুরাল? এই যে বডি আছে, বডি থাকলে কি? সিঙ্গুলার, তার মানে আমার বডি হলো সাবজেক্ট, সাবজেক্ট কি? সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। সাবজেক্ট এগ্রিমেন্টের মেইন রুলস কি? সাবজেক্ট যা ভার্ব তা, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। এখানে ওয়ান্ট সিঙ্গুলার না প্লুরাল? ওয়ান্ট হলো এখানে প্লুরাল, ওয়ান্ট হলো প্লুরাল, তাহলে সিঙ্গুলার কি হবে? ওয়ান্টস। তাহলে আমার সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে, কিন্তু এখানে কি দেওয়া আছে? প্লুরাল দেওয়া আছে, তার মানে ভুল দেওয়া আছে। তাহলে এ বি ডি ভুল, কারেক্ট অ্যান্সার কি? অপশন সি, ওয়ান প্রবলেম সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, কারেক্ট অ্যান্সার কি? অপশন সি, কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। ওকে, তারপরের কোশ্চেন আমরা যাই, 9 নম্বর কোশ্চেন, দ্য টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ টুয়াইস, দ্য টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ টুয়াইস, এখানে টুয়াইসটা কি জানতে চাইছে? টুয়াইসটা কি জানতে চাইছে? এটা আমরা কিভাবে সলভ করব? টুয়াইসটা কি জানতে চাইছে? অপশনে কি আছে? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন এবং নাউন। তার মানে এটা কিসের টপিক? এটা হলো পার্টস অফ স্পিচের টপিক। তাহলে কোন পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ দেখলে আমরা যে কাজটা করব, প্রথমে ভার্বকে প্রশ্ন করব, ভার্বকে প্রশ্ন করব। আমরা ভার্বকে প্রথম প্রশ্ন করার আগে মাথায় আনবো অ্যাডভার্ব হয় কিনা। কি দ্বারা প্রশ্ন করব? অ্যাডভার্ব। কি দ্বারা প্রশ্ন করব? হাউ, ভার্বকে হাউ, হোয়ার, হোয়েন,
হয়, আমরা একটু আগে এমন একটা প্রশ্ন করেছি, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, এই চারটা দ্বারা ভার্বকে প্রশ্ন করে যদি দাগ দেওয়া অংশটা পাই, তাহলে তার আমরা কি বলবো? একবার বলবো। টোয়াইস মানে কি? দুইবার, দ্বিতীয়বার, তাই না? টোয়াইস মানে কি? দুইবার। তাহলে আমরা দেখি ভার্বকে প্রশ্ন করি, রিপিটেড। দ্য টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ। টিচার কি করেছিল? পুনরাবৃত্তি করেছিল। কতবার? টোয়াইস, দুইবার। আমরা যদি বলি হাউ, হাউ মানে কত, তাই না? কতবার? হাউ রিপিটেড। হাউ দ্বারা প্রশ্ন করি, হাউ রিপিটেড, কতবার করেছিল? টোয়াইস, দুইবার। তার মানে হাউ দ্বারা যদি ভার্বকে প্রশ্ন করি, টোয়াইস কি আনসারটা আসে? আসে। যদি আনসারটা আসে, হাউ দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে প্রশ্ন করলে দাগ দেওয়া অংশটা যদি উত্তর আসে, তাকে কি বলা হয়? তাকে অ্যাডভার্ব বলা হয়। কোন অপশন আছে অ্যাডভার্ব? অপশন বি তে আছে অ্যাডভার্ব। তাহলে কারেক্ট আনসার কি? অপশন বি। বুঝা গেছে? তাহলে একবার চিনার উপায় কি? ভার্বকে প্রশ্ন করব। ভার্বকে কি দ্বারা প্রশ্ন করব? হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, চারটা দ্বারা প্রশ্ন করে যদি দাগ দেওয়া অংশটা উত্তর আসে, সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। ওকে, 10 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট নাউন? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট নাউন? এই কোশ্চেন খুবই 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 মানে সিম্পল কোশ্চেন। নট নাউন, নট নাউন, নাউন নয় কোনটা? আমরা জানি কোন শব্দের শেষে সাফিক্স হিসাবে, কি হিসাবে? সাফিক্স হিসাবে সিই, সিওয়াই, টিওয়াই, মেন্ট, মেন্ট, শন, টিআইওএন, এসআইওএন, শন, তারপরে হুড, এইচডব্লিউডি, হুড, তারপরে নেস, আরো বহুত শব্দ আছে। এই শব্দগুলো যদি কোনো শব্দ শেষে থাকে, তাকে আমরা নাউন বলি। তাকে আমরা কি বলি? নাউন বলি। যেমন ফ্রেন্ডলিনেস, নেস আছে, এটাকে নাউন। যেমন হুড, চাইল্ডহুড, এই যে হুড, এই যে হুড, চাইল্ডহুড, হ্যাঁ, চাইল্ডহুড আছে, তারা কি বলবো? নাউন, হুড থাকার কারণে। এই যে টিওয়াই, টিওয়াই, এই যে টিওয়াই সাফিক্স, টিওয়াই, টিওয়াই থাকলে তারা আমরা কি বলি? নাউন বলি। তারা আমরা কি বলি? নাউন বলি। আর আমরা জানি এল ওয়াই থাকলে হয় অ্যাডজেক্টিভ হয় অথবা অ্যাডভার্ব হয়, মোস্ট অফ দা টাইম অ্যাডভার্ব হয়। তাহলে এখানে সফটলি হলো, এখানে অ্যাডভার্ব। সফটলি হলো কি? অ্যাডভার্ব। সফট হলো অ্যাডজেক্টিভ, সফটলি হলো অ্যাডভার্ব। তাহলে জানতে চাইছে কোনটা নাউন নয়? নট নাউন। কি চাইছে? নট নাউন। তাহলে এ নাউন, সি নাউন, ডি নাউন। তাহলে বি হলো কি? সফটলি অ্যাডভার্ব। কারেক্ট অ্যান্সার কি? নাউন নয়, একমাত্র অপশন বি অ্যাডভার্ব। 10 শেষ। 11 নাম্বার, ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আই এম ভেরি প্রাউড অফ ড্যাশ। কি হবে? আমরা বারবার বলছি, আমরা আবারও বলি, আমরা ক্লাসে তোমাদেরকে এই ভোকাবুলারি ক্লাসে পড়াই দেবো পেড বেচে। এবার মেডিকেল আমার যে পেড বেচটা আসবে, এই পেড বেচে আমরা প্রায় 400 মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন পড়াবো, 2000-এর মতো সিনোনিম এন্টোনিম পড়াবো। এখানে 50 বিসিএস, 10 থেকে 50 বিসিএস তম বিসিএস, তারপরে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন, ডেন্টালের কোশ্চেন থাকবে, হ্যাঁ, রাজশাহী, জগন্নাথ, জাহাঙ্গীরনগর প্রশ্নগুলো থাকবে। সো এবার আমরা সর্বোচ্চ এফোর্ট দিচ্ছি মেডিকেলের বেচে। ওকে, তাহলে ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আই এম ভেরি প্রাউড ড্যাশ। অপশন এ ইন, বি ফর, সি অফ, ডি তে হলো টু। কি হবে? আই এম ভেরি প্রাউড অফ, কি হতে পারে? আই এম ভেরি প্রাউড অফ, আই এম ভেরি প্রাউড অফ। আমরা জানি গর্বিত হওয়া অর্থে প্রাউড, প্রাউড অফ ব্যবহৃত হয়, ঠিক আছে? গর্বিত হওয়া অর্থে। আর গর্ব করা অর্থে প্রাইড, প্রাইড ইন, ঠিক আছে? প্রাইড ইন, প্রাউড অফ, প্রাইড ইন, প্রাউড অফ, প্রাইড ইন, প্রাউড অফ। তাহলে কি হবে? প্রাইড ইন, প্রাউড অফ। এটা হলো আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি হবে? এই প্রাউড অফ হলো গর্বিত হওয়া, গর্বিত হওয়া অর্থে কি ব্যবহৃত হয়? প্রাউড অফ। আর প্রাইড ইন মানে কি? গর্ব করা। প্রাইড ইন মানে কি? গর্ব করা। প্রাইড ইন মানে কি? গর্ব করা। তাহলে আমরা দেখি, আই এম ভেরি প্রাউড, প্রাউড অফ ইউ, প্রাউড অফ ইউ। কোন অপশন আছে? অপশন সি, গর্বিত, আমি তোমাকে নিয়ে অনেক গর্বিত আর কি। সিনোনিম অফ পোলাইট, খুব খুব সহজ কোশ্চেন। সিনোনিম অফ পোলাইট, সিনোনিম অফ পোলাইট কি হবে? এই কোশ্চেন অ্যান্সারটা কি হবে? সিনোনিম অফ পোলাইট, পোলাইট মানে কি? নম্র ভদ্র। পোলাইট মানে কি? নম্র ভদ্র। তাহলে আমরা হেড ওয়ার্ড জেনে গেলাম, আমাদের যে সমার্থক শব্দ। কাইন্ডনেস মানে কি? দয়ালু বা দয়া করা, তাই না? দয়ালু। রিচ মানে হলো ধনী। ব্রিলিয়ান্ট মানে কি? মেধাবী। ব্রিলিয়ান্ট মানে কি? মেধাবী। ব্রিলিয়ান্ট মানে কি? মেধাবী। ওকে, তারপরে কার্টিয়াস মানে কি? কার্টিয়াস মানে নম্র ভদ্র, এই টাইপ কিছু বোঝায়, তাই না? এই কার্টিয়াস শব্দটা দিয়ে মেডিকেলের 17-18 সালে প্রশ্ন আসছে। এখানে যেটা অপশন হিসেবে আসছে, মেডিকেল 17-18-তে কার্টিয়াস হেড ওয়ার্ড হিসেবে আসছে। তাহলে কার্টিয়া, তাহলে পোলাইট, পোলাইট মানে কি? নম্র ভদ্র। আমার কি চাইছে? সিনোনিম চাইছে। তাহলে পোলাইট যদি নম্র ভদ্র হয়, তাহলে কার্টিয়াস কি? নম্র বা ভদ্র। কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি।
ওকে 13 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, টেন্স থেকে আসছে। সিলেক্ট দ্য কারেক্ট টেন্স। আই হ্যাড বিন স্টাডিং ইংলিশ ফর 5 years বিফোর আই মুভড দ্য ইউএসএ। তাহলে দুইটা সেন্টেন্স কানেক্ট করে দিছে, তাই না? তাহলে এখানে অপশন আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। সেন্টেন্সে ফিউচার উইল টুইল কিছু নাই, উইল থাকলে বা শ্যাল থাকলে ফিউচার হয়, সেন্টেন্সে কোথাও উইল শ্যাল আছে নাই। প্রেজেন্ট টেন্স কখন হয়? এম ইজ আর হ্যাভ হ্যাজ থাকলে, এম ইজ আর হ্যাভ হ্যাজ আছে নাই, তাহলে প্রেজেন্টও কাটা। এই যে প্রেজেন্ট কাটা, তাহলে একটা আছে একটি आंसर পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সূত্র কি? হ্যাড প্লাস বি3 প্লাস নাকি হ্যাড বিন প্লাস বার প্লাস আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট সূত্র কি? হ্যাড বিন বার প্লাস আইএনজি, যারে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন বার প্লাস আইএনজি, হ্যাভ বিন বার প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সবাই একটু বলো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি? কমেন্টে লিখো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন বার প্লাস আইএনজি, হ্যাভ বিন বার প্লাস আইএনজি, তাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে 14 নম্বর কোশ্চেন। সিলেক্ট দ্য কমপ্লেক্স সেন্টেন্স উইথ এন অ্যাডভার্ব ক্লজ। আবারও অ্যাডভার্ব ক্লজ থেকে প্রশ্ন আসছে, এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ ফ্রম দা বিলো। এখানে কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ সেটা আমার খুঁজে বের করতে হবে। আমরা যদি দেখি আই হ্যাভ নো মানি, এই যে মানি ইজ এ নাউন, নাউনের পর ক্লজ মার্কার আছে, মানে কি? আমরা একটু আগে পড়াইছি নাউন প্লাস ক্লজ মার্কার, নাউন প্লাস ক্লজ মার্কার। এই দ্যাট হোয়াট হুইচ মানে ডব্লিউ যুক্ত সবগুলোকে আমরা ক্লজ মার্কার বলি। নাউন প্লাস ক্লজ মার্কার তারে বলে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এই যে নাউন, এই যে মানি হলো একটা নাউন, নাউনের পর ক্লজ মার্কার আছে, তার আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ। নাউনের পরে ক্লজ মার্কার, তার আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ। তার আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন এই যে মানি, দ্যাট মানি হলো একটা নাউন, দ্যাট হলো ক্লজ মার্কার, তাহলে নাউন প্লাস ক্লজ মার্কার, তার আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে শেষ। বিতে আসো, ইউ মে ক্রিটিসাইজ হোয়াট আই ডু। ইউ মে ক্রিটিসাইজ, তুমি সমালোচনা করতে পারো। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই, কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে নাউন ক্লজ। সেটা হয়ে যাবে কি? নাউন ক্লজ। তাহলে আমরা যদি প্রশ্ন করি ইউ মে ক্রিটিসাইজ হোয়াট, তুমি কি ক্রিটিসাইজ করবা? হোয়াট, কি ক্রিটিসাইজ করবা? কি দিয়ে প্রশ্ন করো? কি ক্রিটিসাইজ করবা? হোয়াট আই ডু, আমি যা করেছি, তাই না? ধরো তুমি একটা কাজ করেছো, সেটা নিয়ে ক্রিটিসাইজ হচ্ছে, তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন, ক্রিটিসাইজকে প্রশ্ন করলে আমরা এই দাগ দেওয়া অংশ পাই, তাহলে তাকে আমরা কি বলি? নাউন ক্লজ বলি। কি বলি? নাউন ক্লজ বলি। ওকে, তার মানে হোয়াট অথবা হোম দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই সেটাকে আমরা নাউন ক্লজ বলি। আর তোমরা যেটা পড়ো যে ইউ মে ক্রিটিসাইজ ইট দ্বারা পরিবর্তন করো, ইট দ্বারা পরিবর্তন করতে পারলে তাকে কি বলা হয়? নাউন ক্লজ বলে। এটা হলো টেকনিক, কিন্তু সব জায়গায় খাটে না। তাহলে ইউ মে ক্রিটিসাইজ ইট, এই জায়গার পরিবর্তে ইট বসালে মিলে সেন্টেন্সটা? মিলে। যদি মিলে তাকে আমরা কি বলবো? নাউন ক্লজ বলবো। তাহলে ইউ মে ক্রিটিসাইজ ইট, মিলে, তার মানে নাউন ক্লজ। তার মানে বি নাম্বার হলো নাউন ক্লজ। আমরা চাইছি কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। সি নাম্বার, আই এম শিওর দ্যাট আই উইল পাস। আই এম শিওর, আমি কি শিওর? হোয়াট দ্বারা প্রশ্ন করি, হোয়াট আই এম শিওর, হোয়াট শিওর আই। তাহলে হোয়াট দ্বারা যদি প্রশ্ন করি, কি শিওর, হোয়াট শিওর, তাই না? কি শিওর যে আই উইল পাস, আমি পাস করবো। তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করলে এই জায়গার অংশটা পাই, তার মানে তার আমরা বলবো কি? নাউন ক্লজ। হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে তাকে আমরা কি বলবো? নাউন ক্লজ। তাহলে সিও পেলাম নাউন ক্লজ। ডি নাম্বার, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। আমরা জানি উদ্দেশ্য বা হলাহল বোঝাতে, নোট করো উদ্দেশ্য, আমরা পেট বেঁচে পড়াবো তোমাদেরকে মাস্টার বই ধরে ধরে। উদ্দেশ্য বা ফলাফল বোঝাতে, উদ্দেশ্য বা ফলাফল বোঝাতে সো দ্যাট যদি থাকে সেটা আমরা কি বলি? অ্যাডভার্বিয়াল ক্লজ বলি। সেটাকে আমরা কি বলি? অ্যাডভার্বিয়াল ক্লজ বলি। আরো কিছু শব্দ আছে, সো দ্যাট, ইফ, অনলি ইফ, হ্যাঁ, হোয়াইল, এই শব্দগুলো থাকলে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। তার মানে আমার চাইছে কি? অ্যাডভার্বিয়াল ক্লজ কোথায় আছে? অপশন ডি তে আছে। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। ওকে, তারপরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স কন্টেন অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইনকারেক্ট চাইছে, কোন টপিক থেকে আসছে? প্রিপোজিশন থেকে আসছে। চাইছে কি? ইনকারেক্টটা চাইছে। তাহলে এই ইনকারেক্ট চাওয়ার আগে তোমার কাজ, যেহেতু সেন্টেন্স আকারে আসছে, এখান থেকে প্রিপোজিশনটা খুঁজে বের করা। তাহলে আমরা প্রিপোজিশন খুঁজে বের করি। ক্লথ উইথ শেম শি লেফট দ্য প্লেস। এই যে ক্লথ উইথ শেম, এটা হলো আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি কমপ্লাইড উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর্লি রাইজিং ইজ কন্ডিউসিভ উইথ, আচ্ছা এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ওয়াজ চার্জ উইথ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবার তোমার কাজ হলো চারটার মিনিং জানা। মিনিং জানলে তুমি বুঝতে পারো যে কোনটা সেন্টেন্সের সাথে মিলে নাই। যদি না মিলে তাহলে ভুল। তাহলে ক্লথ উইথ শেম মানে লজ্জায় লজ্জিত হয়ে, বাংলা কি?
লজ্জায় লজ্জিত, লজ্জায় লজ্জিত হয়ে সে লেফট দ্য প্লেস, মানে কেউ যখন লজ্জা পায় তখন সে লজ্জিত হয়েই জায়গাটা ছেড়ে দেয়, তাই না? তার মানে ক্লোথ উইথ শেম সে লেফট দ্য প্লেস, লজ্জা লজ্জিত হয়ে সে জায়গাটা ছেড়ে দিল। ঠিক আছে, ঠিক আছে, আমার চাইছে কি ইনকারেক্ট, কি চাইছে ইনকারেক্ট। বিতে আসো, হি কমপ্লাইড উইথ, কমপ্লাইড উইথ মানে মেনে নেওয়া, মেনে নেওয়া বা বশ্যতা স্বীকার করা। তাহলে হি কমপ্লাইড উইথ মাই রিকোয়েস্ট, সে আমার রিকোয়েস্ট কি অনুরোধ কি করলো, মেনে নিল, তাই না, বা পালন করলো। তাহলে কমপ্লাইড উইথ মেনে নেওয়া সেনের সাথে মিলছে, 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 তার মানে এটাও ঠিক আছে। কিন্তু আমার চাইছে কি ইনকারেক্ট, মানে ভুলটা চাইছে। ডিতে দেখো, হি ওয়াজ চার্জ উইথ, চার্জ উইথ মানে হলো অভিযুক্ত, চার্জ উইথ মানে কি অভিযুক্ত করা বা হওয়া, তাই না? হি ওয়ার চার্জ উইথ থেফট, তাকে চোরের দায়ে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত করা হলো। তাহলে মিলছে, হি ওয়ার চার্জ উইথ থেফট, তাকে চোরের দায়ে অভিযুক্ত করা হলো, মিলছে, মিলছে। তাহলে এটাও ঠিক আছে। আমরা চাইছি কি ইনকারেক্ট। দেখি আর্লি রাইজিং ইজ কন্ডিউসিভ উইথ হেলথ, আমরা জানি কন্ডিউসিভ উইথ না হয়ে কন্ডিউসিভ টু হয়, কি হয় কন্ডিউসিভ টু হয়, কি হয় বলো তো, কন্ডিউসিভ টু হয়, কন্ডিউসিভ টু, কন্ডিউসিভ টু কি অর্থ হয় ভালো অর্থে, আর্লি রাইজিং ইজ কন্ডিউসিভ টু, কন্ডিউসিভ টু ভালো অর্থে। তার মানে এখানে কন্ডিউসিভ উইথ ভুল হইছে, কন্ডিউসিভ উইথ মানে কিছু না, কন্ডিউসিভ টু ভালো অর্থে, সকালে ঘুম থেকে ওটা শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে কি হবে, আর্লি রাইজিং ইজ কন্ডিউসিভ টু হবে, এখানে টু না দিয়ে কি দিছে উইথ দিছে, তার মানে অপশন সি ভুল। আমার চাইছে ভুল কোনটা, ভুল হইছে সি, তাহলে কারেক্ট অ্যান্সার কি অপশন সি। এই হলো আমাদের ক্লাস। আর আমরা আবারও বলছি, আমরা এবার মেডিকেলে সর্বোচ্চ ফোকাস দেবো ভোকাবুলারিতে। আমরা পেট বেচ শুরুই করবো ভোকাবুলারিতে দিয়ে। আমাদের যে পেট বেচ আসতেছে সেটা হলো টার্গেট ডিএমসি, টার্গেট ডিএমসি আমরা অলরেডি মোটামুটি সবকিছু গুছিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছি। আগামী মাসে ক্লাস শুরু হবে, হ্যাঁ ইনশাল্লাহ। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, দেখা হবে নতুন আরেকটা ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ।